সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে আজ যেটা মঞ্চস্থ হলো, আজকে বাংলাদেশ যেভাবে খেললো, যেভাবে পরাজিত হলো, এবং এই পরাজয় রেজিস্টার করার আগে বাংলাদেশের একাদশ যে ওয়েতে, যে চিন্তায়, যে ভাবনায়, যে সিন্ডিকেটে গড়া হলো, মনে হতে পারে যে জাতীয় দলটা মনে হয় কারো বাপের সম্পত্তি। বলা হয় না যে বাংলাদেশটা কারো বাপের না, জুলাই বিপ্লব কারো বাপের না। বাংলাদেশ ন্যাশনাল টিমে যা ঘটছে, যে ধরনের নোংরামি সিন্ডিকেট বাজি ঘটছে, তাতে মনে হতে পারে এটা কারো বাপের সম্পত্তি। সিরিয়াসলি, একটা দল আজকে যেভাবে পরাজিত হয়েছে, এবং এই দল সিলেকশনের ক্ষেত্রে সেটা হতে পারে টপ 15 সিলেকশন, সেটা হতে পারে টপ 11 সিলেকশন, যারা মাঠে নামে খেলে, যেই ধরনের কদর্য বিতর্কিত কর্মকাণ্ড আমরা দেখছি, ব্যাটিং কোচ দায়িত্বে যিনি মোহাম্মদ সালাউদ্দিন, তিনি যেভাবে তার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটারদেরকেই সিলেক্ট করে খেলাতে হবে এই মর্মে শপথ গ্রহণ করেছেন, তাতে বাংলাদেশ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল এ না থাকলেও যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে পরিণত হয়েছে, যেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাগরিকায় ম্যাচ খেলছে। আজকে বাংলাদেশ হারলো কোথায়? আপনারা যারা খেলা দেখেছেন কিংবা দেখেন নাই, জাকের আলী অনেকের ব্যাটিং সম্পর্কে নিশ্চয়ই কিছুটা হলো আইডিয়া পেয়েছেন। যারা দেখেন নাই, সোশ্যাল মিডিয়া দেখেছেন, ক্রিকইনফোর স্কোর কার্ড দেখেছেন, আর যারা সরাসরি দেখেছেন তারা সরাসরি দেখে বিরক্ত হয়েছেন, বিভ্রান্ত হয়েছেন যে এটা কি ইন্টারন্যাশনাল ক্রিকেট নাকি? ছোটবেলায় আমরা যখন ক্রিকেট খেলতাম, ধরেন ব্যাটিং করতে নেমেছেন আপনি, রাইট হ্যান্ডি ব্যাটার, বল যতই অফ সাইডে থাক না কেন, আমি অফকে মারবো না, ওটাকে টাইনা লেগ সাইডে মারতে হবে। শৈশবকে যেন সাগরিকা স্টেডিয়ামে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ফিরিয়ে এনেছিলেন জাকের আলী অনিক তার গুরু সালাউদ্দিনের সিলেকশনে। কারণ ব্যাটিং কোচ তো ব্যাটিং অর্ডার নিয়ে তার কমেন্টটা করবে, দায়িত্বের জায়গায়, রেসপন্সিবিলিটির জায়গায় তিনি বলতে পারেন না, এখানটায় তার কোনো ভূমিকা নেই। 18 বলে 17 রানের ইনিংসটা বাংলাদেশকে হারালো, ডোবালো, টানা 2 ম্যাচে পরাজয়ের স্বাদ দিল লিটন কুমার দাস। আজকে এই পরাজয়ের জন্য এর আগে যেমন বলেছিলেন শামীম পাটোয়ারির অবিবেচকের মতো খেলাটাই বাংলাদেশের কাল হয়েছে। জাকেরকে কি দায়ী করবেন? বলবেন যে জাকেরের সেই 3টা ওভার নষ্ট করা কাল হয়েছে। যখন জাকের ব্যাট করতে নামেন, বাংলাদেশের স্কোর হচ্ছে 85, পরের 47 বলে 65 রানের প্রয়োজন, হাতে রয়েছে 6 উইকেট, পরের 47 বলে 65 রানের প্রয়োজন। জাকের 18 বলে যখন 17 করেন, অপর প্রান্তের ব্যাটার ইনফর্ম তানজিদ হাসান তামিমের উপর শুধু ওভারলোড হয় না, লোড ডাবল হয়ে যায়, ট্রিপল হয়ে যায়। কারণ একজন ব্যাটার বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করছেন, অপর প্রান্তের ব্যাটারকে তারও দ্বিগুণ স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে, কারণ রান বলের সমীকরণ মেলাতে হবে। আজকে জাকেরের এই প্রশ্নবিদ্ধ ব্যাটিং এর ধরন, যে বলটা আউট হয়েছেন অফ সাইডের অনেক বাইরের বল, অফে তিনি মারতে পারেন না, জোর করে চেষ্টা করে লেগ সাইডে ঘোরালেন, যেন ক্যাচিং প্র্যাকটিস করাতে হবে। তিনি আমাদের ফিল্ডিং কোচের দায়িত্বে ওয়েস্ট ইন্ডিজের। ইনফ্যাক্ট তানজিদ হাসান তামিম মারতে গেলেন, আউট হয়ে গেলেন, জাকের আলী অনেক নির্লিপ্তভাবে ব্যাটিংটা করেই গেলেন। বারবার চেষ্টা করলেন যে কিভাবে অফের বলটাকে লেগে ঘোরানো যায়। সবাই ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছিল যে এই বাচ্চাগুলো একাডেমিতে ক্রিকেট শেখে, তারাও হয়তো বিভ্রান্ত হচ্ছিল যে আমাদের স্যারেরা আমাদের কি শেখায় আর উনি কি করছেন ওখানটায়। তাহিদ হৃদয় ওই একই সিন্ডিকেট, খেয়াল করে দেখুন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স সিন্ডিকেট। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আমি কিন্তু দায়ী করছি না, কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনেক দারুণ একটা ফ্র্যাঞ্চাইজি ছিল, বাট ন্যাশনাল টিমে এখন যে ঘটনাটা ঘটছে সেটাকে ইন্ডিকেট করার জন্য, বোঝানোর জন্য, সালাউদ্দিন সাহেবের রোলটাকে বোঝানোর জন্য আসলে এই ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তিনি ওই কুমিল্লা ভিক্টোরিয়ান্স পার্ট। তাহিদ হৃদয় খেললেন 14 বলে 12 রানের ইনিংস। জাকের আলী অনেক কোথার থেকে ন্যাশনাল টিমে আবারও ঢুকলেন, এটা একটা বড় প্রশ্ন। নুরুল হাসান সোহানকে বাদ দেওয়া হয়েছে। ভাই আমার কথা ভুলে যান, সবশেষ 7 ম্যাচের 7 ইনিংসের 5টায় অপরাজিত, সবশেষ 7 ইনিংসের 5টায় অপরাজিত, তাকে বাদ দিয়ে দেওয়া হলো। জাকের আলী অনেক সবশেষ 6 ইনিংস খেলে 66 রান করা, 108 স্ট্রাইক রেটে ব্যাট করা, 11 এভারেজে ব্যাট করা, তাকে ইন করানো হলো কিসের ভিত্তিতে? বাদ যদি দিতে হয়, আপনি তাহিদ হৃদয়কে বাদ দিতে পারতেন না? সবশেষ 4 ইনিংসের মধ্যে 3টায় বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। সবশেষ ম্যাচে বাংলাদেশ যেই ম্যাচে হেরেছে, যে ম্যাচে শেষ পর্যন্ত আমরা সমীকরণ মিলাতে পারিনি, তাসকিনের হিট উইকেট ছক্কা হবার পরও সেই রানটা আমাদের টোটালি যোগ হলো না, সেই ম্যাচেও তিনি 25 বলে 28 রান 112 স্ট্রাইক রেটে করেছেন। ওই 25 বলে 28 রান যখন বাংলাদেশের রান প্রয়োজন, তাহিদ হৃদয় যখন ওয়ান ডে স্টাইলে T20 খেলেন, আজকে যখন
টি-20 খেললেন টেস্ট মেজাজে, 12 বলে 14 বলে 12 রান করে আউট হয়ে গেলেন, ঠিক তখন তাদেরকে দেখার কেউ নেই। জাকেররা কোথাও কোনো পারফরমেন্স না করেই একজনকে সরিয়ে 11-এ জায়গাটা করে নেন, আর হৃদয়ের জায়গাটা পোক্ত হয়ে থাকে। শামীম হোসেন পাটোয়ারি আরো একবার ব্যর্থ হয়েছেন, যার উপর ক্যাপ্টেনের আস্থায় প্রকাশ্য সংবাদ সম্মেলনে, এবং যেটা গ্লোবালি টেলিকাস্ট হয়, শুধু টি স্পোর্টস দেখায় না, এটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন চ্যানেলে এই খেলাটা প্রচারিত হয়, যখন বলে দেন যে শামীমই রেসপন্সিবল, তখন শামীম কতটুকু রেসপন্সিবিলিটি নেয়ার মতো মানসিক অবস্থায় থাকে। ক্যাপ্টেন লিটন কুমার দাস টিম সিলেকশনে যেন নুরুল হাসান সোহানকে তিনি ভয় পান। উইকেট কিপার ব্যাটার ভালো করে ফেললে লিটনের পজিশন নিয়ে যদি কোনো ধরনের ইনসিকিউরিটি তৈরি হয়, সেটা যেন সবচেয়ে বড় প্রাধান্যের জায়গা হয়ে যায়। জাকের আলী অনেককে খেলো, সে আমার কম্পিটিটর না, উইকেট কিপিংয়ে আমার সাথে পারবে না, ব্যাটিংয়ে তো সবই লেগে মারে। সোহানকে খেলানো যাবে না, কোরামের ক্রিকেটার না। শুধু আমি বলছি না, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া, সিনিয়র ক্রিকেটর যারা কাজ করছে, প্রত্যেকেই এই সিন্ডিকেট নিয়ে কথা বলছে। জাতীয় দলে 2-3টে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলরা ভালো মানুষের দৃষ্টিতে এগুলো দেখে না, চোখে পড়ে না, ক্রিকেট অপারেশনসের এসব চোখে পড়ে না। এই সিন্ডিকেট বাজি করে বাংলাদেশ ন্যাশনাল টিম 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশে জাকের আলী অনেকের থেকে ভালো ক্রিকেটার নাই। আপনি খেয়াল করে দেখুন যে বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্ট কি দারুণ ভাবে আমাদেরকে কামব্যাক করিয়েছিল। যেখানটায় আমরা দেখেছিলাম যে সেকেন্ড উইকেট পার্টনারশিপে 105 রান অ্যাড হলো, 105 রান অ্যাড হলো। ওয়েস্ট ইন্ডিজের স্কোর হচ্ছে 11 ওভার শেষে 105, আরো 54 বলের খেলা বাকি। সবাই ধরে নিয়েছিল তারা 200 করবে, তারা 150 করতে পারে নাই। ওই 105-এর পরে 106 থেকে 118, এই 12 রানের মধ্যে নাসুম আহমেদের ভেলকি, রিশাদের ভেলকি, রান আউট সবকিছু মিলিয়ে 5টা উইকেট নেই 21 বলের ব্যবধানে 12 রানের মধ্যে। 106 থেকে 118, এক উইকেটে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত পরিণত হয় 6 উইকেটে 118-তে। কি অসাধারণ কামব্যাক, রূপকথার কামব্যাক। বোলিং ডিপার্টমেন্ট এর থেকে আর কি করতে পারতো? মুস্তাফিজ হ্যাট্রিক করতে পারেন নাই, সুযোগ তৈরি করার পরেও নাসুম আহমেদ, মুস্তাফিজও সেই সুযোগ তৈরি করলেন, টানা 2 বলে 2টা উইকেট, হ্যাট্রিক করতে পারলেন না। কিন্তু ওই ওভারে 3 উইকেট গেল, লাস্ট ওভারে দিলেন মাত্র 5টা রান। রিশাদ হোসেন এক ওভারে তিনিও 2 উইকেট তুলে নিলেন। বাংলাদেশি ক্রিকেটীয় ব্যর্থতা, বাংলাদেশের ক্রিকেটীয় সাফল্য সবকিছুই যেন একটা মোড়কে আটকা হয়ে গেছে। মোহাম্মদ সালাউদ্দিনের উপর এখানে কথা বলার কেউ নেই। 65-এর ফিল সিমন্সের কোনো অনুভূতি হয় না, ফলো আনফলোর খেলা চলে। শামীম পাটোয়ারির সাথে লিটন কুমার দাসের শেষ পর্যন্ত শামীম পাটোয়ারি লিটনকে আনফলো করলেও বল ফলো করতে পারেন না, বোল্ড হয়ে চলে যান। লিটন কুমার দাস কতটুকু আনফলো হয়েছেন আমি জানি না, শামীমের দ্বারা নাকি আগে থেকে আনফলোড ছিলেন, তিনিও বলটাকে ফলো করতে পারলেন না, তিনিও আউট হয়ে গেলেন। দুজনের আউটের ধরনই এক, বোল্ট। লিটন কুমার দাস যেন, এর আগে আমরা দেখেছিলাম রাশিদ খান মানেই জাকের আলী অনেক এলবিডব্লিউ হয়ে আউট হয়ে যাবে, আকিল হোসেন মানে লিটন কুমার দাসের উইকেটটা নেবে, এবং নিজের প্রথম ওভারই সেটা করেছেন। আজকে বাংলাদেশকে ডোবানোর জন্য যে কদর্য পলিটিক্স চলছে, অশান্তি চলছে জাতীয় দলের মধ্যে, যে কোনো কন্ট্রোল নেই, সব কন্ট্রোল একজনের হাতে, তিনি যেন মহামানব, যা বলবেন তাই হবে। এখানটায় 18 কোটি মানুষের দলটা যখন কুক্ষিগত হয়ে যায় সংকীর্ণ স্বার্থের কাছে, তখন এই রেজাল্টটা খুবই স্বাভাবিক। জাতীয় দলে আজকে কি কারণে জাকের আলী অনেক আবারও ঢুকে গেলেন, কি কারণে তাওহিদ হৃদয়কে সরিয়ে অন্য কাউকে সেখানটায় সুযোগ দেওয়া হয় না, কি কারণে টিম সিলেকশনে কোনো মিডল অর্ডার ব্যাটার থাকে না, এই প্রশ্নের উত্তরগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজবেন, নাকি 3 সদস্যের কোন একটা নতুন করে কমিটি করবে, যেমনটা ফিক্সিং এর জন্য করেছিল। তারপর তারা রিপোর্ট দেবে, বুলবুল ভাইরা বলবে যে আমরা রিপোর্টটা এখন প্রকাশ করব না, এটাকে যাচাই বাছাই করে আরেকটা কমিটি করা যায় কিনা সে বিষয়ে ভাবছি। জাতীয় দলের সিন্ডিকেট বাজি আমাদেরকে লজ্জিত করে, লজ্জা দেয়। চট্টগ্রামে যে মানুষগুলো মাঠকে মাতিয়েছিল, এসেছিল, খেলা দেখেছিল, গলা ফাটিয়েছিল, তাদেরকে বিব্রত করে। সবাই ভালো থাকে।